আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একটি গার্লস স্কুলে নিহত হয়েছে অন্তত ৮৬ জন শিক্ষার্থী। মৃত্যু হয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড প্রধান ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর গুঞ্জন ছড়ালেও খামেনি বেঁচে আছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের ওপর এই সামরিক আগ্রাসনকে পূর্ব পরিকল্পিত অভিহিত করে নিন্দা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে অবিলম্বে যুদ্ধবিরতি চায় চীন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই শনিবার ইরানে মেজর কমব্যাট অপারেশন শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিন ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। রেড ক্রিসেন্ট বলছে ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের দিকে বৃহৎ আকারে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক হামলাকে একটি পূর্ব পরিকল্পিত এবং বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে বলে জানিয়েছে চীন। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হওয়া হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। এক বিবৃতিতে মার্কি বলেন, এই হামলা কংগ্রেস অনুমোদিত নয়, এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে বলেও সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী বলেন, এটি উত্তেজনা বৃদ্ধি করছে এবং একটি অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের হামলাস্থল থেকে দূরে থাকার জন্য জরুরি আহ্বান জানিয়েছে ইরানের সুপ্রিম কাউন্সিল। এদিকে কাতার, কুয়েত, সৌদি ও বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দূতাবাস। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। দর্শক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ। আবু রুশদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা। তো এই ক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যেতে পারছে বা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন? যেদিকেই যাক, ইরান যেটা করছে সেটা হচ্ছে তার ডেসপারেশন। তার সামনে কোনো উপায় নেই। সে হচ্ছে আপনার দুর্বল শক্তি আমেরিকা এবং ইসরায়েলের বিপরীতে। এখন যে সমস্ত জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেগুলোতে তারা অ্যাটাক করবে, এটা তারা আগেই বলেছে। তবে এটাতে যেটা হতে পারে সেটা হচ্ছে যে সব আরব দেশগুলো, যেমন ইউএই, কুয়েত, কাতার, তারপরে আপনার বাহরাইন, সৌদি আরব, এই দেশগুলো তাদের যে এয়ার স্পেস আগে বলেছিল বা ঘাঁটিগুলো বলেছিল যে এগুলো আক্রমণ করতে, ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে না মার্কিন যুক্তরাষ্ট্রকে, এগুলো তারা দিয়ে দিতে পারে তাদের নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য। তার কারণ তারা ভালনারেবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ইরানের আরেকটা বড় অসুবিধা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কোনো দেশের সাথে ইরানের সম্পর্ক কিন্তু ভালো না। কোনো না কোনো সময় তারা প্রত্যেকটি দেশের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে। যেমন হুতির মাধ্যমে যে প্রক্সি ওয়ার তৈরি করেছে সেটার মাধ্যমে, সেটা দিয়ে তারা সৌদি আরবের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। সৌদি আরবের তেল ক্ষেত্রে কয়েকবার ড্রোন অ্যাটাক করেছে তারা। তারপরে এর আগেও তারা ইউইতে মিসাইল আক্রমণ করেছে। তাদের সাথে যে বাহরাইন বলেন বা এই দেশগুলো, এগুলি কোনোটারই সম্পর্ক কিন্তু আরব দেশগুলোর ভালো না। জর্দানেরও সম্পর্কও ভালো না। সুতরাং আরব দেশগুলা ইরানের কখনো একটা মানে সাথে থাকবে বা তাকে সহযোগিতা করবে এমনটা আশা করা যায় না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক সক্ষমতা, যে টেকনোলজিক্যাল যে আপার হ্যান্ড, এটাকে যদি ধর্তব্যে নেওয়া যায় তাহলে এমনি আবেগ আশ্রিতভাবে অনেক কিছুই বলা যায়, অনেক কিছু বলতে পারে মানুষ, কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা শক্তির সাথে লড়া এত সহজ না। ইরানের এখন আপনার এয়ারফোর্স বলতে কিছু নেই, আপনার তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিছু নেই। এটা আপনারা গত বছরও দেখেছেন যে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান ২৫০র মতো ইরানে যখন প্রবেশ করে, একটি বিমানকেও তারা ভূপাতিত করতে পারেনি।
আগে থেকে কোনো ট্র্যাক করতে পারিনি, আর্লি ওয়ার্নিং সিস্টেম কাজ করেনি, তাদের রেডার সিস্টেম ঠিক মতো কাজ করেনি। তো এতে বোঝা যায় যে এগুলো আসলে তাদের মানধাতা আমলের, বা এগুলো দিয়ে তারা কোনো কাজ করতে পারছে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তো আপনার ইরানে কোনো সৈন্য নামায়নি, তা ইরানের অনেক সৈন্য আছে, তাদের আইআরজিসি আছে, তা থেকে কি লাভ? আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এরা যুদ্ধটা করছে আপনার আকাশ আকাশ দিয়ে, বিমান দিয়ে, এবং অন্যান্য টেকনোলজি দিয়ে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে, জ্যামিং সিস্টেম দিয়ে, স্যাটেলাইট দিয়ে, এবং আরো অনেক প্রযুক্তি আছে যেগুলোর কথা হয়তো আমরা জানি না, যেগুলো অত্যন্ত আধুনিক প্রযুক্তি। তো সেখানে ইরানের কাছে শুধু থাকছে হচ্ছে মিসাইল এবং ড্রোন, এবং এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন। তো এটা জানা যাচ্ছে যে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল আছে 2000-এর মতো। তো এখন যে এগুলোকে ভূপাতিত করার জন্য আবার যে অ্যান্টি মিসাইল আপনার যে সিস্টেম থাকে, সেটা থার্ড হোক, আপনার প্যাট্রিয়ট হোক, বা আয়রন ডোম হোক, তো এগুলা আগের বারও দেখা গেছে যে প্রায় 90% আপনার মিসাইল যেগুলো মারা হয়েছিল সেগুলোকে ভূপাতিত করেছে, আগে ইন্টারসেপ্ট করেছে। তো এবারও যেগুলো ছোড়া হচ্ছে ইসরায়েলের দিকে, সেগুলোকে কিন্তু ভূপাতিত করা হচ্ছে, হয়তো 10%, 20%, 15% গিয়ে পড়বে। তো এটার ইম্প্যাক্ট হবে, বাট আলটিমেটলি কি হবে? এর সামনে তো আর কোনো কিছু নেই, এটা শেষ হবে এক সময়। আর আরো একটা জিনিস যেটা ঘটতে পারে, সেটা হচ্ছে যে একটা যুদ্ধ হয় সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি এবং জনগণের শক্তি, তিনটা বিষয়কে একসাথে থাকতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানের বর্তমান যে শাসক শ্রেণী আছে তাদের বিরুদ্ধে আপনার ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল গত ডিসেম্বর মাস থেকে। তো এই ডিসেম্বর জানুয়ারি এবং এ পর্যন্ত মানবাধিকার সংস্থাগুলোর হিসাব মতে 32,000-এর বেশি আপনার আন্দোলনকারী নিহত হয়েছে আইআরজিসি এবং তাদের বিভিন্ন বাহিনীর হাতে। তা যে সরকার তার নিজের দেশের জনগণেরকে এভাবে হত্যা করে, এবং এর আগেও এরকম ইরানে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে, এই যেমন একজন মাসা আমিনি নামে একজন মেয়েকে মাথায় আপনার হিজাব ঠিক মতো দেয়নি বলে তাকে মেরে ফেলা হয়েছে, সেজন্য আন্দোলন হয়েছে। তো এভাবে যখন হয় সবকিছু, তো তখন জনগণ কিন্তু তার সরকারের পাশে থাকে না এবং এটাকে স্যাবোটাজে অংশ নেয়। এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এর আগেও আপনার ইরান এত হম্বিতম্বি করেছে, কিন্তু আলটিমেটলি কি হয়েছে? হামাসের সব নেতা মেরে ফেলেছে, হিজবুল্লাহ সব নেতা মেরে ফেলেছে, কমান্ড স্ট্রাকচার শেষ করে দিয়েছে। তাদের মেইন নেতা হামাসের তাকে তেহরানে এসে মেরেছে, ইরানের সশস্ত্র বাহিনী প্রধানকে মেরেছে, গোয়েন্দা প্রধানকে মেরেছে। আপনার এই যে এইটা কোনো দেশে কি সম্ভব আপনি বলেন? যে একটা দেশের মধ্যে গিয়ে সেনাপ্রধানকে মেরে দিয়ে আসতেছে, তারপরে আবার যাকে সেনাপ্রধান বানিয়েছে তাকেও মেরে দিয়ে এসছে। তো এবারও দেখা যাবে, এবং আমরা যেগুলা কিছু কিছু মিডিয়াতে খবর আসছে বাইরের, যে অ্যাটাকগুলো হচ্ছে এই দিকে লক্ষ্য করে, যেমন ধরেন খামেনির আপনার অফিসের কাছে, বা প্রেসিডেন্টের অফিসের ওদিকে, আবরুশ, তারপরে আমি বলছি যে এর শেষটা কোথায় আসলে, যেমন কোন প্রক্রিয়ায় এই সংঘর্ষ থামানো যেতে পারে? এই সংঘর্ষটা আপনি একদিক থেকে থামাতে পারবেন না, তার কারণ এটার উদ্দেশ্য হচ্ছে রেজিম চেঞ্জ করা। এই রেজিম চেঞ্জ করা, এখন এটা আমেরিকার উদ্দেশ্য, এটা প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছেন। এখন আপনি যতই এখানে আমরা আবেগ দেখাই, বা বিভিন্ন আপনার কাল্পনিক কতগুলো জিনিস আমরা তৈরি করি, এটা ইরানের পক্ষে বা কারো পক্ষে এখানে এটাকে থামানো সম্ভব না। যেটা হতে পারে হয়তো যে এক সময় হয়তো দেখা যাবে কয়েকদিন পরে যে হ্যাঁ, রেজিমটা হয়তো চেঞ্জ হলো না, কিন্তু না চেঞ্জ হলে কি হবে? ওদের যে সমস্ত সামরিক যে অবকাঠামোগুলো আছে, মিসাইল সিস্টেমগুলো আছে, অন্য জিনিসগুলো তছনছ হয়ে যাবে, অনেকটা বাকিগুলোও তছনছ হয়ে যাবে। তো তখন আপনার এখানে আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের গ্রুপের জন্ম নিবে। সেই জন্ম নেওয়ার পর থেকে এখানে ইনসার্জেন্সির মতো হতে পারে, আভ্যন্তরীণ সংকটটা আরো বেশি হতে পারে, এবং ক্যাওয়াসটা বাড়তে পারে, এবং সেটার পরিপ্রেক্ষিতে ইরানের অবস্থা আরো দুর্বলতর হয়ে যেতে পারে, যার কোনো ভবিষ্যতে কোনো প্রতিরক্ষা সক্ষমতা ওরকম ভাবে থাকবে না। আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে এটা অনেকেই বলে আসছেন যে এখানে চীন এসে সহায়তা করবে বা অন্যান্য দেশ সহায়তা করবে। দেখেন, চীন এত দূর থেকে, দক্ষিণ চীন সাগর থেকে তার বিমান বাহিনী রণতরী নিয়ে আসতে পারবে না, তার কারণ তার রণতরীর সংখ্যা কম, এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা কম, এবং এগুলো অনেক পুরনো ডিজাইনের। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আরো অনেকের এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা বিশাল রণসজ্জা আছে, তারা তাইওয়ানের সিকিউরিটি এবং অন্যান্য কারণে ওখান থেকে ওর ফ্লিট সরাতে পারবে না।
এখানে একটা দুটা জাহাজ পর্যবেক্ষণের জন্য আনা মানে সেটা এমন কোনো ব্যাপার না। সুতরাং আপনার চীন সেভাবে সহায়তায় আসতে পারবে না এবং আসবেও না। আপনি যদি ভেনেজুয়েলার দিকে দেখেন, সেখানেও চীন কিছু করতে পারেনি। আর রাশিয়ার পক্ষ সেটা সম্ভব না, রাশিয়া অনেক দুর্বল হয়ে গেছে। আপনার তারা নিজেরাই উত্তর কোরিয়ার থেকে সৈন্য নিয়ে যুদ্ধ করছে ইউক্রেনের বিরুদ্ধে। সুতরাং এগুলা আপনাকে অসংখ্য বাস্তবতা। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আমাদের পরবর্তী আরো সংবাদে বা অন্য কোনো আরো আয়োজনে আপনার কাছ থেকে আমরা আরো জেনে নিতে পারবো এই বিষয়ে। জি, ধন্যবাদ। ফিরছি দেশের খবরে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি। আর বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, জাতিকে বিশ্বের বুকে একটি সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করতে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করে যাবে। জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। সরকার প্রধান এবং বিরোধী দলের প্রধানের মুখ দেখাদেখি যখন বন্ধ হয়ে গিয়েছিল দেশে, তার অবসান ঘটালো নতুন সরকার প্রধান তারেক রহমান। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামের ইফতারে হাজির হয়ে ভাঙেন দীর্ঘদিনের রাজনীতির বিভেদের দেয়াল। শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সভাপতির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সংসদে গতানুগতিক ভূমিকা না রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন তারা। জাতিকে একটা সুস্থ, বিকশিত, সম্মানের জাতি হিসাবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য যে আইন সংযোজনের প্রয়োজন, আমরা প্রত্যাশা করব যে সরকারি দল এবং বিরোধী দল মিলে সেভাবেই আমরা এগিয়ে যাব। জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ঈদ উপলক্ষে পরিবহন সেক্টরে ভাড়া বাড়াবে না জানিয়ে কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, এবার ঈদে যাত্রা হবে একই সাথে স্বস্তির ও নিরাপদ। সকালে নারায়ণগঞ্জের নদী বন্দরের মাঝঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রবিউল আলম আরও বলেন, ঈদকে ঘিরে যেসব জায়গায় যানজট তৈরির সম্ভাবনা আছে সেগুলোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঈদ যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড সহ সব সংস্থা এবার তৎপর থাকবে বলেও জানান তিনি। এটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না রাত সড়কে যান চলাচলের জন্য। তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে উচিত সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি এবং ওর সাথে যারা জড়িত তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। ঈদের আগেই শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এলডিসি উত্তোলন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে চিঠি পাঠিয়েছে সরকার। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে। মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে চরম বৈষম্যমূলক দাবি করে চুক্তি থেকে সরে আসতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সরকারকে এই মুহূর্তে বড় অবকাঠামোগত প্রকল্পে যাবার ক্ষেত্রে ধীরে চলো নীতি নেয়ার পরামর্শ দেন সংস্থাটি। আরও জানাচ্ছে তৌহিদুর রহমান।
গবেষণার প্রতিষ্ঠান সিপিটি কার্যালয়ে আয়োজিত নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি এবং প্রশাসনিক সিদ্ধান্ত বিষয়ক ব্রিফিং। নীতি করেন সেরকম একটি উদ্যোগ আমরা নেওয়ার দরকার বলে বিএনপি ঘোষিত রাজস্ব আহরণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের বেশ কিছু উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিপিটি। এখনো আমাদের মজুরি তুলনামূলকভাবে অনেক কম। শ্রমবাজারের সিন্ডিকেট, নারী ও শিশু শ্রমে বৈষম্য কমাতে সরকারকে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ দেয় সংস্থাটি। তাগিদ দেয় এনবিআর পৃথকীকরণের সিদ্ধান্ত বাস্তবায়নের। ফসিল ফুয়েল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পরামর্শ দেয় সিপিডি। যেটা দেখেছি যে বিএনপি এখানে বলেছে যে তারা সুকুক বা গ্রিন বাংলাদেশ বন্ডকে তারা গুরুত্ব দিতে চান। সুকুক বন্ড নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু পূর্ববর্তী সরকারের পতিত সরকারের সময়কালে সুকুক বন্ড নিয়ে যা হয়েছে সেটি যেন আবার নতুন করে পুনরাবৃত্তি না হয়। দেখতে চাই যে বিএনপি সরকার এই যে অভিবাসনের ক্ষেত্রে যে বিশাল সিন্ডিকেট রয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং সরকারের ভিতরে, এই যে একটা নেক্সাস গড়ে উঠেছে, এই সিন্ডিকেট তারা কিভাবে ভাঙেন। অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি করে গেছে বলে অভিযোগ সিপিডির। যে এগ্রিমেন্টটা আসলো এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারেন। আমার কাছে মনে হয় যে কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে, তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই। দ্রুত সময়ে সব দলের অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথাও জানান সিপিডির গবেষণা পরিচালক। জাতীয় সংসদ বলতে গেলে সরকারি কার্যক্রমকে মনিটরিংয়ে রাখা বা জবাবদিহি রাখার জন্য তার যে ভূমিকা, সেই ভূমিকা আসলে কখনোই পালন করার সুযোগ পায়নি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ছুটির দিন হলেও মেলার তৃতীয় দিনে জমে ওঠেনি অমর 21 গ্রন্থমেলা। শিশু প্রহরে শিশুদের আনাগোনায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। পছন্দের বই খুঁজে পেয়ে খুশি বইপ্রেমীরা। সময় গড়ালে মেলায় বেচাকেনা বাড়বে বলে আশা বিক্রেতাদের। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। পুরো একটি মাস পাঠক, লেখক, প্রকাশকদের মিলন মেলার কেন্দ্রবিন্দু অমর 21 গ্রন্থমেলা। তবে এবার দেরিতে শুরুর পাশাপাশি রমজান মাস হওয়ায় এখনও মেলা জমে ওঠেনি। শনিবার শিশু প্রহরের ছোট্ট শিশুদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। মজার বই, রঙের তুলি, ছড়া কিংবা গল্পের বই, কিছুই চোখ এড়াতে পারেনি তাদের। মেলায় আমি একবারও আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর আমি বই কিনেছি রুহান আর সায়েন্স ফিকশন কমিক্সটা বেশি ভালো লেগেছে। মিনা কার্টুনটা পছন্দ করছে খুবই, তারপর ড্রয়িং বুকটা পছন্দ করছে। বেসিক্যালি আমি উপন্যাসী বই কিনবো। হুমায়ুন আহমেদ আমার অনেক ফেভারিট একজন রাইটার। শিশুরা এসে মানে ড্রয়িং কিনছে বা বাচ্চাদের সিরিজ কিনছে। রোজার দিন একটু কষ্ট হয়ে গিয়েছে আশা, তাও বাচ্চাদের তো না আসলে আবার ওদেরও একটা সবসময় এক্সপেকটেশনস থাকে প্রতি বছর। অন্যান্য স্টলগুলোতে লোক সমাগম কম, সময় বাড়লে পাঠক লেখকদের ভিড় বাড়ার পাশাপাশি বাড়বে নতুন বই ও বিক্রি। কবিতার বই, কবিতার নাম রেখেছে হচ্ছে গল্পকারের অস্তিত্ব। আমি বইটা লিখেছি প্রফেসরের প্রেসক্রিপশন, এটা সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে। মাঝে মাঝে বইয়ের মেলার মাঝখানে আর কি ওনারা পাবলিশ করে। বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সরোয়ার্দী উদ্যানে 468টি স্টল বসছে এবারের বই মেলায়। জাহিদ রহমান, RTV, ঢাকা। পাবলার ঈশ্বরদীতে গভীর রাতে দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ ও পরে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে বাড়ির উঠোনে দাদি সুফিয়া বেগম এবং গম খেতে বিবস্ত্র অবস্থায় তার নাতনির মরদেহ পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এদিকে নারী ও শিশু ধর্ষণকারীদের কেউ শেল্টার দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহে জেলার সংসদ সদস্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দেন। এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। সুতরাং আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর এবং সেই পথ ধরে আমরা হেঁটে যাব। খেলার খবর। AFC নারী এশিয়া কাপের মূল পর্বে মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ। সিডনির জুবিলী স্টেডিয়ামে শনিবার সকালে 2 ঘন্টার অনুশীলন সেশন শেষ করে পিটার বাটলারের শিষ্যরা অনুশীলনে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করেন কোচ। ফুটবলারদের পজিশন মেকিংয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে একটি ট্যাকটিক্যাল ম্যাচ খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। বি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচে 3 মার্চ
9 বারের চ্যাম্পিয়ন শক্তিশালী চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। 6 ও 9 মার্চ অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ওইখানে যা ভুল ত্রুটি হয়েছে কোচ আমাদের সেটা 2টা ট্রেনিং সেশন করেছে। ট্রেনিং সেশনে যা আমাদের ভুল ত্রুটি হয় সেটা ধরিয়ে দেয় আমাদের, তো ওইটা শুধরানোর চেষ্টা করি আমরা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।